ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। তো আমি হলাম ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার। তোমাদের আমি রাসায়নিক যেটা আছে কি তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারটা মোটামুটি 70% হয়ে গেছে আমাদের, আর একটু বাকি আছে। আজকে যেটা করবো সেটা কি, আমাদের যে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ, তড়িৎ বিশ্লেষণ আমরা কোন কোন জায়গায় ইউজ করি, আমরা তড়িৎ বিশ্লেষণ কেমন করে করা হয় বিভিন্ন পদার্থের ক্ষেত্রে, সেটা আগের দিনই দেখে নিয়েছি। এখন আমরা যেটা জানবো কি, এই যে তড়িৎ বিশ্লেষণ এটা কোন কোন জায়গায় আমরা কি ব্যবহার করি, দৈনন্দিন জীবনে যে যে জায়গাগুলো আমরা ব্যবহার করা হয় সেই সমস্ত জায়গাগুলো আমরা আজকে একটু সংক্ষেপে দেখে নেব। তো ফার্স্ট যেটা আমাদের আজকে আমাদের টার্গেট থাকবে কি, তড়িৎ লেপনটা। তড়িৎ লেপন মানে কি, যে মানে তড়িৎ লেপনে আমাদের তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয়। তো এই তড়িৎ লেপন জিনিসটা কি সেটা আমরা দেখব। এছাড়াও আর কি দুই জায়গায় আমরা তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করি, সেই জায়গাগুলো আমরা কি পরবর্তীতে অন্য ভিডিওতে দেখব। তো তড়িৎ লেপন কি, দেখো তড়িৎ লেপনটা আমরা একদম সংক্ষেপে জানবো। কি বলছে এখানে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু যেমন তামা, লোহা ইত্যাদি এরকম ধাতুগুলোকে যদি, বা কিছু সংকর ধাতু রয়েছে যেমন পিতল, স্টিল, এগুলো তৈরি বস্তুর উপর যদি কি অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু রূপা, সোনা ইত্যাদি প্রলেপ দেওয়া হয়, সেই পদ্ধতি থেকে আমরা কি বলছি, তড়িৎ লেপন। মানে কি একটা ধাতুর উপর একটা ধাতুর প্রলেপ দেওয়া। প্রলেপ জানিস তো কি, প্রলেপ মানে তার উপর একটা আস্তরণ দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা কি করি, একটা ধাতুর উপর যদি অন্য একটা ধাতুর কি হালকা একটা আস্তরণ দেই, যেই পদ্ধতিতে দেওয়া হয় সেটাকে বলা হয় কি, তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ লেপন বলা হয়। তো এটা স্বাভাবিক, এখানে একটা প্রশ্ন আসবে কি, যে কেন করবো আমরা, একটা ধাতু তো আছে, ওটা ধাতু, তারপর অন্য একটা ধাতুর প্রয়োগ মানে প্রলেপ দেওয়ার দরকারটাই বা কি পড়ে। দরকার আমাদের দুই ক্ষেত্রে পড়ে। এক নম্বর কি, বিভিন্ন ধাতু রয়েছে কি যেগুলো কি বাতাসের মধ্যে বিভিন্ন বিক্রিয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে। যেমন আমাদের যে সিম্পল লোহাগুলো আছে, লোহাগুলো যদি আমি রেখে দেই জং পড়ে যায়, ঠিক আছে, মরচে পড়ে। তো এই যে পড়ে, তাহলে কি লোহাটা সহজেই ধ্বংস হয়ে যায়। তো এর হাত থেকে বাঁচার জন্য কি তার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, বা অন্য কোনো একটা অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয়, যাতে কি লোহায় মরচে না পড়ে। তো এরকম কি বিভিন্ন ধাতু এরকম আছে যারা কি সহজেই ধ্বংস হয়ে যায়, যদি আমরা বাতাসে রেখে দেই সহজেই ধ্বংস হতে পারে। তো তার হাত থেকে বাঁচার জন্য আমরা কি করি, অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয়। বা কিছু কিছু ক্ষেত্রে কি কোনো কোনো ধাতুর কি সৌন্দর্যতা বৃদ্ধি, যেমন আমরা যেগুলো গয়না ইউজ করি সেগুলো সিটি গোল্ড আর কি। সিটি গোল্ডে কি করা হয়, তামার একটা হার বানালাম, মালা বানিয়ে সেখানে কি করলাম, অন্য একটা ধাতুর প্রলেপ দিয়ে দিলাম, তাহলে কি একটা রংটা পাল্টে গেল, দেখে মনে হবে কি ওটা সোনা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা সোনা না। তো এরকম করে কি কোনো কোনো পদার্থের কি সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য আমরা কি করতে পারি, তড়িৎ লেপনটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে। আর তড়িৎ লেপন কোন পদ্ধতিতে করা হয়, তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখবো যে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে কি করে আমরা কি তড়িৎ লেপনটা করছি। সিম্পলি এখানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তড়িৎ লেপন করা হয়। হ্যাঁ, এখানে ছবিতেই বুঝতে পারছি। এখানে আমরা যেই পদার্থটা আমরা কি করব, এখানে একটা জিনিস একদম এখানেই মনে রেখে নিবি, যে আমরা কি যেই পদার্থটাকে আমরা কি করব, প্রলেপ দেবো তাকে একদিকে রাখলাম, আর যেই পদার্থটাকে আমরা কি করব, যার উপর প্রলেপ দেবো সেটাকে একদিকে রাখলাম, দেখে কি তার মধ্যে দিয়ে কারেন্ট পাঠালাম, সেটা কি হবে আমাদের তড়িৎ লেপন পদ্ধতিতে। সেখানে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে কি চলে যাবে, কোপারটা চলে যাবে, বা এই যেই পদার্থটা যাচ্ছে সেটা চলে যাবে, গিয়ে এর উপর একটা আস্তরণ পড়ে যাবে, ঠিক আছে। তো আমরা এগুলো পরবর্তীতে দেখবো যেখানে কেমন করে করা হয়। যেমন শুরু করছে কি তামার প্রলেপ দিয়ে, যে আমি কোনো পদার্থের উপর যদি তামার প্রলেপ দিতে যাই তাহলে আমাকে কি কি করতে হবে। যেমন কি লোহার উপর আমরা তামার প্রলেপ দিই, এখানে বলা আছে দেখো লোহার দ্রব্যে যখন আমরা তামার প্রলেপ দিব, তো আমাদের এখানে ফার্স্টে মনে রাখতে হবে কি, যদি আমরা লোহার দ্রব্যের উপর যে তামার প্রলেপ দেই, লোহাকে আমাদের ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে, আর তামাকে কি হিসেবে, অ্যানোড রূপে। এটা একটা সিম্পল জিনিস, যেই পদার্থটা প্রলেপ দিব তাকে সবসময় অ্যানোডই রাখতে হবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যেখানেই আমরা দেখবো প্রলেপ, সেখানে কি যেই পদার্থটা প্রলেপ দিব সেটাকে অ্যানোডই রাখতে হবে। সেটা কি হোক, যদি রূপার প্রলেপ বলতো তাহলে অ্যানোডে কি থাকবে, রূপা। যদি বলতো সোনার প্রলেপ, অ্যানোডে কি থাকবে, সোনা। আর এখানে কোনটা থাকবে, এখানে যে যার যার উপর প্রলেপ দিব, লোহার উপর দিচ্ছি লোহা থাকবে। যদি বলতে কি তামার উপর দিতে হবে তাহলে তামা হবে। যদি বলে কি অন্য কোনো পদার্থ, যে কোপারের উপর তাহলে এখানে কোপার হতো। যেই পদার্থটা কোথায় এখানে বলবে সেখানে এখানে আসবে, কোথায়, ক্যাথোডে। আর যেই জিনিসটা প্রলেপ দিব সেটা কোথায় থাকবে, অ্যানোডে থাকবে সবসময়ের জন্য, ঠিক আছে। ছবিতেও দেখো এখানে এখানে কোপার প্লেট মানে কি, কোপার মানে তামা। এটা কোথায় রাখা হবে এখানে, দেখো এখানে পজিটিভের সঙ্গে রাখা হয়েছে, পজিটিভের সঙ্গে রাখা হচ্ছে। পজিটিভ মানে কি, অ্যানোড, ক্যাথোড মানে কি, নেগেটিভ। পজিটিভ মানে দেখো অ্যানোডে কি রাখা হয়েছে, কোপারটা রাখা হয়েছে। আর এখানে কি একটা লোহার, যে আমাদের লোহার পদার্থটাকে কোথায় রাখা হয়েছে, ক্যাথোডে রাখা হয়েছে, নেগেটিভে দেখো রাখা হয়েছে। এবার যদি আমরা কি করি, এর মধ্য দিয়ে কারেন্ট যখন ফ্লো করবে তখন কি তড়িৎ বিশ্লেষণ হবে, সিম্পল আগের মধ্যে তড়িৎ বিশ্লেষণ হবে। কি হবে, এখান থেকে কোপারটা এখান থেকে বেরিয়ে আসবে, এসে কি এর মধ্যে জমা হতে শুরু করবে। আগের দিন যেমন আমরা কোপারগুলো দেখলাম, একটা কোপারের পাত থেকে কোপার এসে আরেকটা পাতে ঢুকছে, আগের ভিডিওতে সেম এখনো সেম ঘটনা করবে। এখান থেকে কোপারগুলো বেরিয়ে আসবে, এসে এখানে জমা হতে থাকবে, ঠিক আছে। এই যে বিক্রিয়াগুলো এখানে দেওয়া আছে, ক্যাথোডে কি হবে, Cu2+ থেকে 2টি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কি Cu উৎপন্ন হচ্ছে, ঠিক আছে।
আর অ্যানোডে কি হচ্ছে, সিইউ থেকে Cu2+ ও +2 এই দুইটা জিনিস উৎপন্ন হচ্ছে। এখানে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এখানে এই যে দেখো এই জিনিসটা বলতে ভুলে গেছিলাম, এটা ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের পরীক্ষা আসে এটা। তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহার করা হয়, কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তড়িৎ বিশ্লেষণ মানে কি, এই যে তরলটা যেটা ইউজ করছি, তো একটা তরল ইউজ করছি, এটা কি জিনিস, কপার সালফেটের জলীয় দ্রবণ, মানে কি CuSO4 ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে CuSO4 যখন ব্যবহার করবো সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে Cu2+ SO4 2- উৎপন্ন হবে। এখানে হবে কি হবে না, CuSO4 কি ভেঙে যাবে, এখানে কি Cu2+ আর কি SO4 2- এই দুইটা আয়ন উৎপন্ন হবে, ঠিক আছে। এবার যেহেতু Cu2+ আর SO4 2- আয়ন উৎপন্ন হয়েছে, এখন Cu2+টা কার কাছে যাবে, নেগেটিভের কাছে যাবে। এখানে নেগেটিভ কে, এটা নেগেটিভ, ঠিক আছে। তাহলে কোপারটা এখানে আসবে, কোপারটা কোথায় আসবে, Cu2+টা এখানে আসবে। এখানে এসে কি করবে, এটা নেগেটিভ, এর কাছ থেকে ইলেকট্রন নেবে, নিয়ে কি কোপারে পরিণত হবে। এই জিনিসটা এখানে বলা আছে। নেগেটিভ মানে এটা ক্যাথোড, Cu2+ গুলো কার কাছে আসবে, কোপারের কাছে, এর কাছে আসবে। এটা কিন্তু পদার্থটা কি, লোহার পদার্থ কিন্তু। এখানে আসবে, এর কাছে কি করবে, ইলেকট্রন নেবে, নিয়ে কি করবে, কোপারে পরিণত হবে, হয়ে কি এর উপরে জমে থাকবে। তা যত টাইম যাবে দেখো এখান থেকে কোপারগুলো আর এখানে কি হয়, দেখে এখানে বিক্রিয়াটা একবার দেখে নেই। এখানেও সেম ঘটনা, একটা কোপার আছে, এই কোপারটা কি করবে, আগের বিক্রিয়ার মতোই কোপারটা নিজেই কি করবে, দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণের মধ্যে মিশে যাবে। আগের ভিডিওটা দেখে রাখলে তোমাদের এটা সিম্পল জিনিস। এটা যেহেতু কোপারে কি করবে, দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2+ উৎপন্ন করবে, করে জলের এই যে দ্রবণটার মধ্যে মিশে যাবে। তাহলে আপাতত কি মনে হবে, এখান থেকে কোপারগুলো বেরোবে, এই যে লোহার যে আমার চামচটা দেখছি এখানে, সেখানে এসে প্রবেশ করবে, তারপর একটা আস্তরণ পড়ে যাবে, ঠিক আছে। এইভাবে কি করা হয়, তামার প্রলেপ দেওয়া হয়। তামা মানে কোপার। এটা গেল। নেক্সট কি আছে আমাদের, নিকেলের প্রলেপ। নিকেলের প্রলেপ দেওয়ার জন্য দেখো কি বলেছে, আমরা আগেই দেখলাম, যার প্রলেপ দেবো সেটাকে তাকে কোথায় রাখবো, অ্যানোডে রাখবো, আর যার উপর প্রলেপ দেবো সেটাকে কোথায়, ক্যাথোডে রাখবো। তাহলে এখানে আমি কার প্রলেপ দেবো, নিকেলের প্রলেপ। কার উপর দেবো, পিতল বা লোহার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, পিতল বা লোহাকে ক্যাথোডে রাখতে হবে। যার উপর প্রলেপ দিব তাকে ক্যাথোডে রাখতে হবে, যার প্রলেপ দিব তাকে কোথায় রাখতে হবে, অ্যানোডে রাখতে হবে, ঠিক আছে। আর এখানে মনে রাখতে হবে, তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করা হয়, বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট, ঠিক আছে। বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট। নিকেল সালফেটের উদাহরণটা কি, সিম্বলটা কি, NiSO4। তো এবার দেখো কি হবে, যেহেতু আমি এখানে নিকেল NiSO4টা ইউজ করছি, তাহলে দেখো এখানে Ni+ আর SO4- এই দুইটা আয়ন উৎপন্ন হবে। Ni+ আর SO4, Ni2+ আর SO4 2- এই দুইটা আয়ন উৎপন্ন হবে। এখন যেহেতু এই দুইটা আয়ন উৎপন্ন হয়েছে, এখানে আমাদের ক্যাথোড কোনটা, এটা দেখো, এটা প্লাস, এটা মাইনাস, মাইনাসটা হলো কি ক্যাথোড, এটা হলো ক্যাথোড, এটা হলো কি অ্যানোড। এটা কি প্লাস না মাইনাস, এটা প্লাস, এই যে এখানে প্লাস দেওয়াই আছে। তাহলে এখন এই যে দুইটা আয়ন আছে, এর মধ্যে কে ওখানে যাবে, এখানে কে আসবে, অ্যানোডে, আর ক্যাথোডে কে আসবে। যেহেতু কি এটা মাইনাস, তাহলে এখানে কে আসবে, প্লাস, প্লাস কে আছে, Ni2+ গুলো কার কাছে আসবে, এখানে আসবে, ঠিক আছে। তো Ni2+ এর মধ্যে কি ইলেকট্রন কি আছে, কম আছে, ওরা কি করবে, এখান থেকে Feর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে কি করবে, Ni এ পরিণত হবে। দেখো Ni2+ কি করবে, ইলেকট্রন নেবে, নিয়ে Ni এ পরিণত হবে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের লোহাটা, লোহা মানে কিন্তু Fe, তাহলে এই যে লোহার যে পাত্রটা আছে, এখানে কি করবে, আস্তে আস্তে এই যে Ni গুলো যুক্ত হতে থাকবে, এখানে আসবে, দুইটা ইলেকট্রন নেবে, এর উপর জমে যাবে, আর একটা আসবে, দুইটা ইলেকট্রন নেবে, এখানে এসে জমা হয়ে যাবে। তাহলে আস্তে আস্তে এর উপরটা আস্তরণ পড়া শুরু করবে। আর এখানে কি হবে, এখানে কি আসবে, আমাদের নিকেলটা আসছে, ঠিক আছে। এখানে কি, এটাও তো নিকেল দিয়েই তৈরি, নিকেলটা কি করবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, দিয়ে কি এখানে Ni2+ হিসেবে এখানে নিচে নামবে, ঠিক আছে। Ni কি করবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে এখানে দ্রবণের মধ্যে মিশে যাবে। যেমন কি আমরা কোপারকে দেখেছিলাম, কোপার যেমন কি দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণের মধ্যে চলে আসে, এটাও সেম ভাবে কি দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণের মধ্যে আসবে। তার মানে এখানে SO4 2- এর কোনো ভূমিকা নেই। যেখানে যেখানে আমরা SO4 2- দেখবো, বুঝবো তার কোনো ভূমিকা থাকবে না। সে কোনোদিন এখানে কি অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছাড়ে না বা নেয় না, কারণ SO4 2- ইলেকট্রন থাকে ওর কাছে, কিন্তু ও সহজে দিতে চায় না, ঠিক আছে। ও কেমন চাবে, খুব যখন একটা প্লাজোলাস জিনিস থাকবে, যেমন হাইড্রোজেন, যখন হাইড্রোজেন আসবে তখন ও ছেড়ে দিবে, হাইড্রোজেন ছেড়ে দিয়ে কি H2SO4 তৈরি করবে, কিন্তু খুব সহজে, এত সহজে ওর ছাড়তে চায় না, ঠিক আছে। তো এখানে কি করবে, এই যে নিকেল, এখানে কি করবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, দিয়ে কি Ni2+ হিসেবে আবার দ্রবণে আসবে। তাহলে কি মনে হবে, এখান থেকে নিকেলগুলো বেরিয়ে আসবে, এখানে এসে জমা হতে শুরু করবে, তাহলে কি এর উপর একটা আস্তরণ পড়ে যাবে, ঠিক আছে। এটা হলো কি নিকেলের প্রলেপ। নেক্সট আছে কি, সোনার প্রলেপ। একদম একই জিনিস, আমাদের সোনার যেহেতু প্রলেপ দেবো, সেটাকে অ্যানোডে ব্যবহার করতে হবে।
ক্যাথোডে আমরা কি ব্যবহার করবো, যার উপর প্রলেপ দেবো। ধরো আমি পিতলের উপর প্রলেপ দেবো, পিতলকে আমাদের ক্যাথোডে রাখতে হবে। এই যে আমাদের ক্যাথোড কি কোথায় আছে আমাদের, এই যে ক্যাথোড, এটা মাইনাস মানে কি ক্যাথোড। ক্যাথোড আমরা এখানে যেই পদার্থটা ইউজ করবো সেটা এখানে রাখতে হবে। যদি আমি পিতলের উপর দিই তাহলে এটা কিন্তু পিতল, ঠিক আছে। আর আমাদের যে সোনাটা কোথায় রাখবো, অ্যানোডে রাখবো। রাখলাম, রাখার পর ব্যাটারি কানেকশন দিয়ে দিলাম। আর তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করি এখানে, পটাশিয়াম অরোসায়ানাইড, ঠিক আছে। কি ইউজ করা হয়, পটাশিয়াম অরোসায়ানাইড ইউজ করা হয়। তো এখানে বিক্রিয়াটা মানে বিক্রিয়ার কঠিন বিক্রিয়া মানে এখানে মনে রাখার দরকার নেই। এখানে খালি এটুকু মনে রাখবে, ক্যাথোডে কি উৎপন্ন হবে, সোনার সংকেত কিন্তু AU, এর জিনিস ভালো করে মনে রাখবে, ঠিক আছে। পটাশিয়াম অরোসায়ানাইডটা সংকেতটা লিখে দিই, কে থার্ড ব্র্যাকেটে দিয়ে লিখতে হবে। পটাশিয়াম অরোসায়ানাইড ভালো করে মনে রাখবি, হ্যাঁ, KAUCN2, এটা কি পটাশিয়াম অরোসায়ানাইড, হ্যাঁ। তো এখান থেকে কি AU2+ উৎপন্ন হবে, বাকি কি উৎপন্ন হবে সেটা মনে রাখার দরকার নাই, হ্যাঁ। এখানে কি এখান থেকে মানে পটাশিয়াম অরোসায়ানাইড থেকে কি উৎপন্ন হবে, AU+ উৎপন্ন হবে, সরি AU+, তারপরে পটাশিয়াম অরোসায়ানাইড থেকে আমাদের একটা আয়ন তৈরি হবে কি, AU+, মানে সোনার আয়ন, ঠিক আছে। এবার এই আয়নটা এখানে থাকবে, জলের মধ্যে AU+ থাকবে এগুলো। এবার এখানে কি হবে দেখো, ক্যাথোডে কি হবে, এই যে AU+টা কি করবে, ক্যাথোডে আসবে, যেহেতু ওর কাছে ইলেকট্রন দরকার, ও কি করবে, একটা ইলেকট্রন নিয়ে সোনাতে পরিণত হবে। সিম্পল কথা, ক্যাথোডে কি আসবে, AU+ তো ক্যাথোডে আসবেই, কেন প্লাস, ও মাইনাসের দিকেই যাবে, ক্যাথোড মাইনাস, তাহলে ক্যাথোডে আসবেই, এসে কি করবে, ইলেকট্রন দরকার, ক্যাথোড থেকে ইলেকট্রন নিবে, আর কি সোনাতে পরিণত হয়ে ক্যাথোডের উপর জমা হতে শুরু করবে, ঠিক আছে। আর এদিকে অ্যানোডে কি হবে, অ্যানোডটা তো সোনা দিয়ে তৈরি, এটা সোনা দিয়ে তৈরি, সোনাটা কি হবে, ওখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণের মধ্যে মিশে যাবে। সবগুলো একই হবে কিন্তু, সবগুলো একই জিনিস বারবার দেখতে হবে। এ কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দিবে, দিয়ে কি AU+ পরিণত হবে, হয়ে কোথায় আসবে, দ্রবণের মধ্যে আসবে। এই প্রসেসটাই চলতে থাকবে। এখান থেকে কি মানে আমাদের অ্যানোড থেকে ইলেকট্রন ছেড়ে সোনাগুলো কোথায় আসবে, দ্রবণে, আর দ্রবণ থেকে কোথায় যাবে, ক্যাথোডে, এরকম করে চলতেই থাকবে আগেরগুলোর মতোই। তাহলে এখানে কি এটা মনে রাখতে হবে, অরোসায়ানাইড, পটাশিয়াম অরোসায়ানাইড, ঠিক আছে। আর একটা আছে আমাদের কি, রূপার প্রলেপ। রূপার প্রলেপটা একদম সেম। এখানে কি যেই বস্তুটার উপর আমরা কি প্রলেপটা দিব সেটা কিসে থাকবে, ক্যাথোডে থাকবে, ঠিক আছে। আবার কি যেই বস্তুটিকে আমরা কি যার উপর যাকে দিচ্ছি, রূপকে দিচ্ছি, রূপক কোথায় থাকবে, অ্যানোডে থাকবে, রূপক অ্যানোড। আর এখানে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করা হয়, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। তো তোমাদের এখানে মনে হতে পারে যে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড ইউজ করা হতে পারে, কিন্তু কখনো কখনো অন্য কিছু ইউজ করা যেতে পারে, সোডিয়াম আর্জেন্টোসায়ানাইড ইউজ করা যেতে পারে, এরকম পদার্থ আমরা ইউজ করি সাধারণত। পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, সোডিয়াম আর্জেন্টোসায়ানাইড, এই জিনিসগুলো আমরা ইউজ করা হয়, ঠিক আছে। এবার দেখ এখানে কি আছে, বিক্রিয়াটা দেখ একদম সেম জিনিস মনে রাখবি। রূপার যে সংকেতটা AG, সোনার সংকেত AU, রূপার সংকেত কি AG, ঠিক আছে। এখানেও সেম বিক্রিয়া ঘটবে। আর্জেন্টোসায়ানাইড যেটা আছে ওইখান থেকে যেমন AG+ আয়ন উৎপন্ন হবে। পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইডকে যখন আমরা কি এই দ্রবণের মধ্যে দেবো, সেখানে কি উৎপন্ন হবে, AG+ উৎপন্ন হবে, ঠিক আছে। AG+, এবার A যেহেতু প্লাস, এ কার কাছে যাবে, মাইনাসের কাছে। এখানে ক্যাথোড অ্যানোডের মধ্যে মাইনাসকে, ক্যাথোড মাইনাস, তাহলে ক্যাথোডের কাছে যাবে। এবার ক্যাথোড যেহেতু মাইনাস, তার কাছে ইলেকট্রন আছে, তার কাছ থেকে ইলেকট্রন নেবে, নিয়ে কি AG-তে পরিণত হবে, এই যে AG-তে পরিণত হবে। তাহলে কি ক্যাথোডে এসেও ক্যাথোডের মধ্যে জমা হওয়া শুরু করবে। আর এদিকে কি সিলভার আছে অনেকগুলো, সিলভার মানে রূপা আছে অনেকগুলো, রূপার অণুগুলো কি করবে, ইলেকট্রন একটা করে ছাড়বে, ছেড়ে কি AG+ পরিণত হবে, ঠিক আছে। তো একদম সবগুলো একই রকম বিক্রিয়া, কিন্তু এখান থেকে ছাড়বে ইলেকট্রন, এখানে আসবে, এখান থেকে এসে আবার এখানে এসে ইলেকট্রন নিয়ে তার উপর জমা হবে। তাহলে এই প্রসেসটাই চলতে থাকবে। এটা হলো কি রূপার প্রলেপ। আমাদের কি শর্ট কোশ্চেনগুলো মনে রাখতে হবে, পদ্ধতি আসে না, মেন কথা বিক্রিয়াগুলো আসবে। আর কি এই যে কোনটা কি ইউজ করা হয়, ক্যাথোডে কি ইউজ করা হয়, অ্যানোডে কি ইউজ করা হয়, আর কি আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো আজকে তাহলে এইটুকুই থাকলো। আমরা আজকে তড়িৎ লেপন দেখে ফেললাম। পরের দিন আমরা কি দেখবো, এর আরো দুইটা ইউজ আছে। আমাদের তড়িৎ বিশ্লেষণের আরো দুইটা ইউজ আছে তড়িৎ লেপন ছাড়াও। একটা কি ধাতু পরিশোধন, আরটা করা হয় কি ধাতু নিষ্কাশন। তো এই দুটো পয়েন্ট আমরা পরের দিন দেখবো, ঠিক আছে। তো যারা যারা অনলাইনে ভিডিওটা দেখছো, তোমরা সব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কি আমাদের ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। তো সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।